কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি। বুধবার থেকে টানা বর্ষণে পাহাড় ধসের কবলে কক্সবাজার। এতে বৃহস্পতিবার গভীর রাতে দুমড়ে মুচড়ে যায় মিজানুর রহমানের বাড়ি। মাটি চাপা পড়েন পরিবারের 4 জনই। মিজানুরকে জীবিত উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি অন্যদের। মা আখিমনির সঙ্গে মৃত্যু হয় 2 কন্যা শিশু মেহাজান্নাত নাইমা ও লতিফা ইসলাম। পাহাড় ধসে পড়ে, আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। এই পাহাড়ের একদম ওই পাশে যে 3 জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2জন একদম স্পট ডেড হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক সচেতনতার জন্য ওনারা যেন খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আরও যা যা সহায়তা লাগে সবকিছুই দিব। এদিকে টানা বৃষ্টিতে আবারও ধসের সংখ্যায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন। এলাকাবাসীর কাছে অনুরোধ, অতি বৃষ্টির ফলে আমরা যাতে এই অনাকাঙ্ক্ষিত দুঃখটা আমাদের পরিবারে না আসে, সেজন্য অতি বৃষ্টি হলে নিকটতম আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অন্যদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে 3 ভাই আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদের। তারা হাকিমপাড়ার কবির আহমেদের ছেলে। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে অন্তত 1 লাখ মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। 5 আগস্ট সরকারের পতনের দিন হামলা হয় অন্তত 500 থানায়। লুট হয় অস্ত্র, গোলাবারুদ, খোয়া যায় এসএসএফের অস্ত্র। এর বেশিরভাগই উদ্ধার হয়নি এখনও। এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এসেছে বড় আলোচনায়। 3 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন 1997 সালে 9 হত্যাসহ 22 মামলার আসামি শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। 14 আগস্ট মুক্তি দেওয়া হয় 8 হত্যা মামলার আসামি সানজিদুল হাসান ইমনকে। 13 আগস্ট মুক্তি পাওয়া আব্বাস আলী ওরফে কিলার আব্বাসের নামে 6 হত্যাসহ মামলা 10টি। এর আগে 12 আগস্ট জামিনে বেরোন খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ মামলা 13টি আর হত্যাসহ 8 মামলার আসামি পিচ্চি হেলাল। একই দিনে জামিনে 23 শীর্ষ সন্ত্রাসী 2 নম্বরে থাকা টিটন। এই অবস্থায় নিরাপত্তার প্রশ্নে শঙ্কিত অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, জামিনে বেরোনো অনেকের বিরুদ্ধে ছিল কারাগারে থেকে তৎপরতা চালানোর অভিযোগ। তাদের মুক্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সতর্ক থাকার বার্তা। নজরদারি না থাকলে তারা আগের মতো যদি আবার অপরাধ প্রবণতায় জড়িয়ে যায় কিংবা অপরাধ করে, তখন সমাজে সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে স্বস্তি, সেই স্বস্তির জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। পুলিশ সদর দপ্তর বলছে, জামিনে থাকা অপরাধীদের নজরদারিতে রাখতে বলা হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোকে। জামিনে থাকা জঙ্গি এবং অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাদের উপর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারি করছে। যদি তারা অপরাধের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নানা সূত্র থেকে জানা গেছে, দেশ ছাড়ার পরিকল্পনাও করছেন জামিনে মুক্ত কয়েকজন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত অর্থবছরের প্রথম 6 মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানির কেন্দ্রগুলোর গড় খরচ ছিল যথাক্রমে 7 টাকা 39 পয়সা এবং 6 টাকা 53 পয়সা। এ সময় বেসরকারি আইপিপি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতি ইউনিটে খরচ 13 টাকা 35 পয়সা পর্যন্ত। আদানির বিদ্যুৎ যুক্ত হওয়ার পর ভারত থেকে আমদানিতে গড় খরচ 2 টাকা বেড়ে দাঁড়ায় 10 টাকা 77 পয়সায়। 6 মাসে পিডিবির 50,000 কোটি টাকা খরচের মধ্যে বেসরকারি ভাড়াভিত্তিক কেন্দ্র ও আমদানির বিদ্যুতে খরচ 38,000 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, কম খরচে বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব কেন্দ্র পুরোপুরি ব্যবহার হয়নি, কিন্তু সরকার বেসরকারি কেন্দ্রগুলোকে গ্যাস সরবরাহ করে বিদ্যুৎ কিনেছে দ্বিগুণ দামে। এভাবে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি গোষ্ঠী। লুটপাট করার কারণে ভর্তুকি ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি ভর্তুকি দিয়ে আর মূল্যবৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে। এটাই হচ্ছে মডেল। এই মডেলটা যথাযথভাবে বাস্তবায়ন করে 35-40 হাজার কোটি টাকা করে দেখা গেছে যে এক এক সময় বছরে ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে, দাম ঠিকই বেড়ে যাচ্ছে।
দ্রুত সরবরাহ বৃদ্ধির নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৫ বছরের লুটপাট ও দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা তথ্য মানে প্রকৃত তথ্য দিয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করব, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তো তাদের করছি। উপদেষ্টা জানান, পর্যালোচনা কমিটি নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী করণীয় সুপারিশ করবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদেরকে সাচিবিক ও আনুষঙ্গিক সহায়তা করবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাছ বাজার থেকে সবজি বাজার, মুদি দোকান থেকে ফলের দোকান, সবখানেই পলিথিনের দাপট। দেশে প্রতিদিন গড়ে ১,২৫,০০,০০০-এরও বেশি পলিথিন জাতীয় ব্যাগ ব্যবহার হচ্ছে। দাম কম ও সহজে পরিবহনযোগ্য হওয়ায় এর ব্যবহার সবচেয়ে বেশি। গেল ২২ বছরে কয়েক দফায় নিষিদ্ধ হলেও বাজার থেকে একেবারেই সরানো যায়নি পলিথিন। ১ অক্টোবর থেকে আরেক দফায় নিষিদ্ধের ঘোষণা এলো। বিকল্প কাগজের তৈরি, পাটের তৈরি, কাপড়ের তৈরি, তন্তুর তৈরি, অর্থাৎ পরিবেশ বান্ধব কোনো বিকল্প বাজারে না দিতে পারার কারণে মানুষের ব্যবহারের যে প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদেই আবার কিন্তু মানুষ এই পলিথিনের দিকে ফেরত গিয়েছে। এই পলিথিনের চেয়ে স্মার্টার কিছু যাতে বাজারে আসে, যেটি পলিথিনের চেয়ে অন্তত সুলভে যদি নাও পাওয়া যায়, অর্থাৎ কম দামে না পাওয়া গেলেও এইটির যে টেকসই যে দীর্ঘদিন ব্যবহারে যাতে এই ক্ষতিটা পুষিয়ে আসে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ রয়েছে। পাটের আঁশ থেকে সেলুলোজ আলাদা করে পলিমার ব্যাগ তৈরি করেছেন বিজ্ঞানী মোবারক হোসেন। পলিথিনের তুলনায় এই ব্যাগ ১.৫ গুণ বেশি ভার বহন করতে পারে, অথচ প্রতিদিন প্রায় ১ কোটি পলিথিনের বিপরীতে এই ব্যাগ উৎপাদন হচ্ছে খুব সামান্য। এই বইয়ের ব্যাগটা আমরা ২ টাকায় দিতে পারবো, ১ টাকা, একটা বই সাইজ বুঝে, একটা বই কিনলে ১ টাকার একটা ব্যাগ বা ১.৫ টাকার। ব্যাগটি যখনই বাজারে আসতে চায়, যখন আমরা আনতে চাই, তখনই প্রতিবন্ধকতা হলো ওই প্লাস্টিক সোসাইটি বা যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করে, প্লাস্টিক কমোডিটি বলতে পারেন, এবং এরা এটাকে কখনোই পছন্দ করে না যে এটা বাজারে আসুক। গবেষকেরা বলছেন, একবারে বেশি ব্যবহার করা যায় না এমন পলিথিন বা প্লাস্টিকের বিকল্প হতে পারে দেশীয় নানা প্রাকৃতিক উপকরণ। সেই সাথে পরিবেশ দূষণকারী এই পণ্য ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। ১১ সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ৬টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয় সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। তিনি জানান, শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে, আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে। সংখ্যানুপাতিক নির্বাচন হলে এটা আমাদের আরপিওতেও এটা অন্তর্ভুক্ত হইতে হবে। এটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে এবং এটা হয়তো আমরা কিছু মতামত দিতে পারি এবং এটা সংবিধান যারা সংশোধন করবে, পরিবর্তন করবে, সংবিধান যারা সংস্কার করবে তাদেরকেই এটা অন্তর্ভুক্ত করতে হবে। বদিউল আলম জানান, ছাত্রদের বড় দাবি রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন বিলুপ্ত করা। এছাড়াও সঠিক ব্যক্তির মনোনয়ন, ব্যয় মনিটরিং সহ বেশ কিছু বিষয় আছে সংস্কার পরিকল্পনায়। আশা করি সংসদ বাতিল হবে, বাতিল হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে নির্বাচনকালীন সরকার। ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ের আমরা সেটার রিভিউ জন্য দরখাস্ত করেছি। তা আমরা আশা করি সেখানেও আমাদের রায় আমাদের পক্ষে আসবে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ব্যবস্থা ফিরে আসবে। দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলেও মনে করেন সংস্কার কমিশনের প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।